আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বাংলা এর দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে প্রমিত বলি প্রমিত লিখি এর প্রথম পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে ধ্বনির উচ্চারণ। ধ্বনির উচ্চারণ এই পরিচ্ছেদ থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আমরা আজ আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। তো এখানে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। আমাদের পরীক্ষায় কিন্তু 15টি এমসিকিউ আসবে এবং 10টি হচ্ছে এক কথায় উত্তর আসবে। তো এই এক কথায় উত্তর এবং এমসিকিউ দুটাই আমাদের অনেক ভালো করে প্রিপারেশন রাখতে হবে। প্রিপারেশনটা এমন করে রাখতে হবে যাতে করে এই যদি এমসিকিউ গুলো যদি আমরা পড়ি সেগুলো যাতে এক কথায় উত্তরের জন্য আসে সেগুলো যেন আমরা পারি, আবার এক কথায় উত্তরে যখন প্রিপারেশন নেব সেগুলো যদি এমসিকিউ তে আসে সেগুলো যেন আমরা পারি। এভাবে আমাদের প্রিপারেশনটা নিতে হবে। প্রথম প্রশ্ন, ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলা হয়? দেখো, ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত যদি কম হয় তাহলে তাকে বলা হয় অল্প প্রাণধ্বনি বলা হয়। অঘোষ অল্প প্রাণধ্বনি কোনটি? অঘোষ অল্প প্রাণধ্বনি হচ্ছে প। তারপরে, জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনির উচ্চারণ হয় বা উৎপন্ন হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় তালব্য ধ্বনি। ঠিক আছে, জিভের ডগা খানিকটা উঁচু হবে, প্রসারিত হবে হয়ে শক্ত তালুর কাছে বায়ু যে পথে বাধা সৃষ্টি করবে তাকে, সেই ক্ষেত্রে যে ধ্বনিটা উৎপন্ন হবে তাকে বলা হবে তালব্য ধ্বনি। 4 নাম্বার, দাওয়া শব্দের অর্থ কি? দাওয়া শব্দের অর্থ হচ্ছে বারান্দা। ঠিক আছে, বারান্দাকে দাওয়া বলা হয়। 5 নম্বর প্রশ্ন, মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে গেছে শকুনিদের। পুড়িয়ে গেছে ও কবিতাংশটুকুতে কি প্রকাশ পেয়েছে? মায়ের বিদ্রোহী রূপ প্রকাশ পেয়েছে। উদ্দীপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের স্বাধীনতা এমনি এমনি আসেনি, হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে এই স্বাধীনতা অর্জনের জন্য। অনেক মা জানতোই না তার ছেলে বেঁচে আছে নাকি শহীদ হয়েছে। যেমন ঠিক জুলাই আগস্ট মাসে যেরকম আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানেও অনেক মানুষ মারা গেছে, তাই না? 1500-1600, আস্তে আস্তে এই সংখ্যা তো বেড়েই চলেছে। এখন কত মানুষ মারা গেছে আল্লাহ ভালো জানে। এবং এমনকি অনেক পরিবারে অনেক ছেলে মেয়ে এখনো নিখোঁজ। তাদের পরিবারের কেউ জানেও না যে আসলে সে বেঁচে আছে নাকি মারা গেছে, তাই না? এরকম অনেকে হাসপাতালে ভর্তি আছে, তারাও অনেকে আছে তাদের পরিবার সম্পর্কে জানে না যে এরকম হাসপাতালে ভর্তি আছে, ডাক্তারও জানে না তাদের পরিচয় সম্পর্কে, এরকম, তাই না? আমরা এরকম খোঁজ খবর দেখেছি। তাদের ছিল শুধু নিরন্তর অপেক্ষা। উদ্দীপকে ভাবটি তোমার পাঠ্য কোন রচনায় ফুটে উঠেছে? যে রচনায় ফুটে উঠেছে সেটা হচ্ছে কবিতা মাগো ওরা বলে। উদ্দীপকে ভাবটি ধারণ করেছে নিচের কোন চরণটি? চরণটি হচ্ছে খোকা তার কখন আসে, তাই না? এরকম। তারপর 8 নম্বর, সাত নরিহার কাব্যের লেখকের নাম কি? সাত নরিহার কাব্যের লেখকের নাম আছে আবু জাফর ওবায়দুল্লাহ। 9 নম্বর, আমি কিংবদন্তির কথা বলছি কবিতার বইটি কে লিখেছেন? আবু জাফর ওবায়দুল্লাহ। উড়কি কি? উড়কি হচ্ছে ধান, উড়কি ধান এক প্রকার, উড়কি ধানের মুরকি আছে, তাই না? 11 নম্বর, কোনটি ঘোষ ধ্বনি? ঘোষ ধ্বনি হচ্ছে গ ঘ, ঘোষ ধ্বনি। ঠিক আছে, অঘোষ ধ্বনি হচ্ছে খ ক খ। তারপর দেখো, কোনটি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি ধ, এরকম। কোনটি অল্প প্রাণ ধ্বনি? অল্প প্রাণ হচ্ছে চ। আচ্ছা, এরপরের প্রশ্নটা 15 নম্বর, মাগো ওরা বলে কবিতাটির কবিকে? কবি হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। মাগো ওরা বলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাত নরিহার। মা খোকার জন্য কি শুকিয়ে রেখেছিল? ডালের বড়ি। ঠিক আছে, সাত নরিহার কোন ধরনের কাব্য রচনা বা কোন ধরনের কাব্য রচনা? চিঠিটা খোকার কোথায় ছিল? চিঠিটা তার বুকে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা, তাই না? কারা মায়ের কোলে শুয়ে গল্প শুনতে দেবে না? মায়ের কোলে শুয়ে গল্প বলতে দেবে না কারা? এর উত্তর হবে পাকিস্তানি শাসক গোষ্ঠী। 21 নম্বর, খোকা মায়ের জন্য কি নিয়ে ফিরতে চেয়েছিল? কথার ঝুড়ি নিয়ে ফিরতে চেয়েছিল। পাগল ছেলে কথাটি দ্বারা ছেলের প্রতি মায়ের কি প্রকাশ পেয়েছে? আদর, ভালোবাসা, তাই না? আদর।
তোর ওপরে রাগ করতে পারি কথাটি কার ছিল? কথাটি ছিল মায়ের কথা। মা কিসের চিড়ে কুটে রেখেছিল? নারকেলের চিড়ে কুটে রেখেছিল। তোমরা কি করে নারকেলের চিড়া খেয়েছো? খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। মা খোকার জন্য কোন ধানের মুড়কি ভাজে? উড়কি ধানের মুড়কি ভাজে। কোন ফুল শুকিয়ে গেছে? কুমড়া ফুল শুকিয়ে গেছে। 27 নাম্বার, কারা খোকার সব সব ব্যবচ্ছেদ করে? সব ব্যবচ্ছেদ করেছে শকুনিরা। তারপর 28 নম্বর, মায়ের চোখে কোন মাসের রোদ ছিল? চৈত্র মাসে রোদ ছিল। বিন্নি বিন্নি কি ছিল? বিন্নি এক প্রকার ধান, বিন্নি ধান। শব অর্থ কি? শব অর্থ হচ্ছে মৃতদেহ। মায়ের চোখে কেমন ভোর ছিল? শিশির ভোর। 32 নম্বর, মাগো ওরা বলে কবিতাটি কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা হয়েছিল? ভাষা আন্দোলনের। বা আবু জাফর উবায়দুল্লাহ জন্ম কত সালে ছিল? জন্ম ছিল হচ্ছে 1934 সালে। 1934 সালে। আবু জাফর উবায়দুল্লাহর মৃত্যু কত সালে? মৃত্যু হচ্ছে 2001 সালে। এরপরে আমরা দেখবো এখন এক কথায় উত্তর। 10টি এক কথায় উত্তর আসবে, ভালো করে আমাদেরকে প্রিপারেশন রাখতে হবে। 1 নম্বর প্রশ্ন, রাখাইল্লা রইয়া গেল নাও ঘুরাও উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে? অপ্রমিত রীতি বা আঞ্চলিক রীতি। 2 নম্বর, ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ধ্বনিটার নাম কি? অঘোষ, মহাপ্রাণ ধ্বনি। মাগো ওরা বলে কবিতাটির লেখকের নাম কি? কবিতাটির লেখকের নাম হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? 1934 সালে জন্মগ্রহণ করেন। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতার বইয়ের লেখক কে ছিল? আবু জাফর ওবায়দুল্লাহ। সাত নরিহার কার বিখ্যাত কবিতা? আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহর ভাষা আন্দোলন বিষয়ক কবিতা নাম কি? মাগো ওরা বলে। মাগো ওরা বলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সাত নরিহার। কুমড়ো ফুলে ফুলে কি নুয়ে পড়েছে? লতাটি। মা কার ফেরার প্রতীক্ষায় বসে আছেন? খোকার প্রতীক্ষায় বসে আছেন। 11 নম্বর, খোকার জন্য মা কি শুকিয়ে রেখেছিলেন? ডালের বড়ি শুকিয়ে রেখেছিলেন। মাকে লেখা চিঠিটা কোথায় ছিল? খোকার পকেটে। মাকে লেখা খোকার চিঠিটা কেমন ছিল? ছেঁড়া আর রক্তে ভেজা। তারপরে 14 নম্বর, মাগো ওরা বলে এখানে ওরা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? মায়ের ভাষাকে কেড়ে নেওয়া শত্রুদের। শত্রুরা আমাদের কাছ থেকে কি ছিনিয়ে নিয়েছিল? মুখের ভাষা। 16 নম্বর, শত্রুরা খোকাকে কার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না? মায়ের কোলে। 17 নম্বর, খোকা মায়ের জন্য কিসের ঝুড়ি নিয়ে বাড়ি ফেরার কথা লিখেছিল? কথার ঝুড়ি নিয়ে। মা কি পড়ে আর হাসে? খোকার চিঠি। মা কিসের চিড়ে কোটে? নারকেলের চিড়ে কোটে। মা কোন ধানের মুড়কি ভাজে? উড়কি ধানের মুড়কি ভাজে। 21 নম্বর, মাগো ওরা বলে কবিতার ক্লান্তকে, ক্লান্ত হচ্ছে খোকা। 22 নম্বর, মাগো ওরা বলে কবিতায় মা ছেলেকে কি বলে সম্বোধন করেছে? পাগল ছেলে। 23 নম্বর, কে ঝাপসা চোখে উঠানোর দিকে তাকায়? উঠানোর দিকে তাকায় হচ্ছে মা। মায়ের চোখে কিসের রোদ? চৈত্রের রোদ। মা কোথায় বসে বিন্নি ধানের খই ভাজে? দাওয়ায় বসে। তারপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন চলে যাব। 10টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। 10টিতে মার্ক থাকবে 20 মার্ক, একটা 2 মার্ক করে। তারপর দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তুমি ছোট করে লিখবা। হ্যাঁ, মাগো ওরা বলে কবিতায় ছেলের জন্য মায়ের অনুভূতি কেমন? কুমড়ো ধান। উত্তর হচ্ছে কুমড়ো গাছটি অসংখ্য ফুলের ভারে নুয়ে পড়েছে। সজনে ডাটায় কি পড়েছে? সজনে ডাটায় ভরে গেছে গাছ, গেছে আর কি। সজনে গাছটি ভরে গেছে। গ্রামীণ প্রকৃতির এমন অবস্থায় এক মা তার খোকার জন্য ডালের বড়ি শুকিয়ে রেখেছেন। ছেলের ফিরে আসার অপেক্ষায় মায়ের মন জানতে চায় তার যে খোকা বা ছেলে কবে ছুটি হবে এবং কখন বাড়ি ফিরবে। ঠিক আছে, এরকম একটা অনুভূতি। 2 নম্বর হচ্ছে সবার কথা কেড়ে নেবে বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? সবার কথা কেড়ে নেবে বলতে কবিতায় পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক বাংলাদেশের মানুষের প্রাণের ভাষা বাংলাকে কেড়ে নেওয়ার কথা বলেছেন। 56% মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও তারা উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। প্রশ্নোক্ত পঙ্ক্তিটি দ্বারা এই বিষয়টি নির্দেশ করা হয়েছে। 3 নম্বর, মাগো ওরা বলে কবিতায় বাংলা ভাষার প্রতি কবির কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে? কবিতায় কবির একদিকে যেমন মাতৃভাষার প্রতি প্রবল ভালোবাসা পেয়েছে, ঠিক তেমনি অন্যদিকে ভাষা রক্ষার জন্য তিনি চিন্তিত ও উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। তারপর 4 নম্বর প্রশ্ন, মাগো ওরা বলে কবিতায় মায়ের কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে? ছেলে কবে ফিরে আসবে এটা নিয়ে মায়ের চিন্তা এবং উৎকণ্ঠার শেষ নাই। ছেলে ফিরে এলে
মায়ের কোলে শুয়ে গল্প শুনবে, ছেলের প্রতি মায়ের যেমন উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে, অন্যদিকে প্রকাশ পেয়েছে প্রবল ভালোবাসা। তার 5 নম্বর, নিচে প্রদত্ত স্তবকে কবি কি প্রকাশ করতে চেয়েছেন? নারকেলে চিড়ে কোটে, উল্কি ধানের মুরগি ভাজে, এটা সেটা আরো কত কি। তো প্রদত্ত যে স্তবক বা উদ্দীপকে খোকার জন্য মায়ের অপেক্ষা ও আয়োজন প্রকাশ করতে চেয়েছেন। অনেকদিন হয়ে গেল খোকা বাড়ি আসেনি। খোকার বাড়ি ফেরা উপলক্ষে মা নারকেলের চিড়ে কোটে, উল্কি ধানের মুরগি আর বাহারি রকমের খাবারের আয়োজন করেন। এখানে ছেলের প্রতি মায়ের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা প্রকাশের পাশাপাশি আমাদের গ্রামীণ লোকজ সংস্কৃতি ফুটে উঠেছে। তারপরে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। 2 ধরনের প্রশ্ন হবে, তাই না? একটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। প্রথমে আমরা দৃশ্যপটবিহীন দেখবো। প্রথম প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিগুলোর প্রকার লেখো। যেমন কুমড়ো, ফুল, লতা, ডাঁটা, গাছ, এগুলোকে উচ্চারণ লিখতে হবে। কুমড়ো, কুমড়ো ক হচ্ছে এখানে কণ্ঠ ব্যঞ্জন, ম হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন, র হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। ফুল ক হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন, ল হচ্ছে দন্ত ব্যঞ্জন। লতা ল হচ্ছে এখানে দন্ত ব্যঞ্জন, ত হচ্ছে দন্ত ব্যঞ্জন। ডাঁটা ডা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন, ট হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। গাছ গ কণ্ঠ ব্যঞ্জন, স হচ্ছে তালব্য ব্যঞ্জন। এরপরে প্রশ্ন 2 নম্বর, নিচে কয়েকটি শব্দ দেওয়া হলো, শব্দের চিহ্নিত বর্ণগুলো উচ্চারণ করে এগুলোর বৈশিষ্ট্য যাচাই করে এবং ছকে লেখো। যেমন এখানে সজনে বর্গজ, এখানে বর্গজ ঘোষ অল্প প্রাণধ্বনি। চিঠি ঠ, এখানে অঘোষ মহাপ্রাণ। তারপর দেখো পকেট প, এই প হচ্ছে অঘোষ অল্প প্রাণ। রো দ ঘোষ অল্প প্রাণ। কোলে ক, ক হচ্ছে অঘোষ অল্প প্রাণ, ধা ঘোষ মহাপ্রাণ। ঠিক আছে, এরকম। 3 নম্বর প্রশ্ন, নিচে কয়েকটা শব্দ দেওয়া হলো, শব্দের চিহ্নিত বর্ণগুলোর উচ্চারণ কোন বাক্য ব্যবহৃত হয়েছে সেগুলো লিখতে হবে। যেমন দেখো এখানে ঝাপসা, এই প এটা হচ্ছে ওষ্ঠ ব্যবহৃত হয়েছে। ভরেছে ছ, এখানে তালু ব্যবহৃত হয়েছে। ধা এখানে দন্ত ব্যবহৃত হয়েছে। শব ব ওষ্ঠ। এখন খ হচ্ছে কণ্ঠ লেগেছে। রোদ দ দন্ত লেগেছে। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, নিচে কয়েকটি শব্দ দেওয়া হলো, উচ্চারণ স্থান অনুযায়ী কোন কোন প্রকার ধ্বনি তা ছক আকারে লিখতে হবে। এখানে রয়েছে দেখো ফুল, ফুল ফ হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন, ল হচ্ছে দন্ত ব্যঞ্জন। ধান ধা হচ্ছে দন্ত ব্যঞ্জন, দন্তন্য হচ্ছে এটাও দন্ত ব্যঞ্জন। লতা ল হচ্ছে ল দন্ত ব্যঞ্জন, ত ও দন্ত ব্যঞ্জন। কথা কষ্ঠ এবং থ হচ্ছে দন্ত ব্যঞ্জন। শিশির তালব্য হচ্ছে তালব্য আর কি, তালব্য ব্যঞ্জন। র হচ্ছে দন্ত ব্যঞ্জন। চিঠি চ হচ্ছে তালব্য ব্যঞ্জন, ঠ হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। এখন একদম লাস্টে যেটা দেখবো সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, এগুলোর উদ্দীপক থাকবে। ঠিক আছে, এরকম টাইপের উদ্দীপক থাকবে। যেমন 1 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর লেখো। আশোয়ারা বিষয়টি বুঝতে না পেরে বোনকে জিজ্ঞেস করলো, আপু তুমি কি করেছো? অনবদ্য জানালো, শিশু একাডেমিতে তাদের আবৃত্তি ক্লাসে শিক্ষক বিভিন্ন ধ্বনি এভাবে উচ্চারণ করার অনুশীলন করতে শেখাতে বলেছেন, এতে করে উচ্চারণ সঠিক হবে। তাই এখানে আমি কম্পন মাত্রা ও বায়ুর প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলোর অনুশীলন করছি। তো এখানে ক নম্বর প্রশ্ন, নিচে কিছু শব্দ দেওয়া হলো, সেই শব্দের চিহ্নিত বর্ণগুলো কম্পন মাত্রা অনুযায়ী কোন প্রকার ধ্বনি তা উল্লেখ করতে হবে। খ নম্বর প্রশ্ন, কতে চিহ্নিত বর্ণগুলো বায়ু প্রবাহ অনুযায়ী কোন প্রকার ধ্বনি তা নির্দেশ করে। আচ্ছা, এখানে ফুল ফু, এখানে ফ হচ্ছে অঘোষ। লতা ত হচ্ছে অঘোষ। ডা হচ্ছে ঘোষ। স হচ্ছে অঘোষ। ভে হচ্ছে ঘোষ। থা হচ্ছে কি অঘোষ। তারপর খ নম্বর প্রশ্ন, কতে চিহ্নিত বর্ণগুলো বায়ু প্রবাহ অনুযায়ী অল্প প্রাণ বা মহাপ্রাণ ধ্বনি, নিচে সেগুলো চিহ্নিত করো। ফুল হয়রস্য, ফুতে মহাপ্রাণ। লতা ততে হচ্ছে অল্প প্রাণ। ডাতে হচ্ছে অল্প প্রাণ। স মহাপ্রাণ। ভেজাতে মহাপ্রাণ। কথাতে মহাপ্রাণ। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ সম্পূর্ণ আলোচনা করলাম। এখানে এমসিকিউ আলোচনা করেছি, এক কথা উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক যে 2 ধরনের মানে দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপটহীন সবগুলোই আলোচনা করা হয়েছে। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে
জেন জেড স্কুল। তোমরা এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তোমরা যখন নবম শ্রেণীতে পড়বা তোমাদের নবম শ্রেণীর গ্রুপ সাবজেক্ট গুলোর ক্লাসগুলো আমরা এখানে আপলোড দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।